নমস্কার। আজ 19শে মে, একাদশ ভাষা শহীদ দিবস। আমরা শিলচর তথা বরাক জুড়ে শহীদ তর্পণে সবাই আজকে এই দিনটা উদযাপন করছি। একাদশ ভাষা শহীদের আত্মত্যাগের স্মৃতিকে আমরা নিয়ে আমাদের প্রেরণা ও উৎসাহের সবচেয়ে বড় দিনটা আজকে আমরা আমাদের বরাকের বাঙালির কাছে এক গৌরবান্বিত ইতিহাস জড়িত একই। আজকে CNN 24-এর পক্ষ থেকে আমরা একাদশ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকে আমাদের CNN 24-এর বিশেষ অনুষ্ঠান শহীদ স্মরণে আমরা আজকে যে আলোচনায় আমন্ত্রণ জানিয়েছি, সেই দুই বিশিষ্ট ব্যক্তিত্বের পরিচয় দেওয়ার কিছু নেই। সকলের জনপ্রিয়তা রয়েছে ওনাদের, এবং আমাদের সাথে রয়েছেন দুই বিশিষ্ট শিক্ষাবিদ তথা বুদ্ধিজীবী। আমাদের সাথে রয়েছেন দীপক সেনগুপ্ত, যিনি বরাকবঙ্গের এক বিশিষ্ট কর্মকর্তা, এবং সাথে রয়েছেন শিক্ষাবিদ শ্রীমতী পাপড়ি ভট্টাচার্য। আমি আপনাদের সবাইকে আজকের আমাদের শহীদ একাদশ শহীদ স্মরণে এই আলোচনায় আমরা CNN 24-এর পক্ষ থেকে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ একাদশ শহীদ স্মরণে এই অনুষ্ঠানে প্রথমে চাইব CNN 24 সকল দর্শক শ্রোতাদেরকে যে আমরা জানি যে 1961-র 19শে মে একাদশ শহীদের আত্মবলিদানের পর আজ 64 বছর বলতে গেলে আমরা দাঁড়িয়েছি। সে আত্মবলিদানের স্মৃতিকে নিয়ে এই ঐতিহাসিক যে একটা ঘটনা, তার তাৎপর্য এবং তার ঐতিহ্য নিয়ে আজ আমরা কোথায় আমাদের আত্মবিশ্লেষণের সেই জায়গাটাকে আমরা আজকে অনুধাবন করব। তাই আমরা আমন্ত্রণ জানিয়েছি দুই বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী। প্রথমেই চাইব দীপকদার কাছে, আপনার কাছে আমি জানতে চাইব যে এই যে দীর্ঘ বছরের একটা ইতিহাস রয়েছে 1961 পর একাদশ ভাষা শহীদের আত্মোৎসর্গ ঘটনা, তার পরবর্তীতে আজকে বরাকের বাঙালি সমাজের কতটুকু আমরা সেই স্মৃতির দীর্ঘ বছর অতিক্রমের পর আমরা সেখানে দাঁড়িয়ে রয়েছি, তার তাৎপর্য এবং সেই ঘটনার পর আজকে আমাদের নিজের আত্মবিশ্লেষণে সেই জায়গাটাকে আমরা কতটুকু সকল মনে করব। খুব সঠিক বলেছ সৌমিত্র, কারণ আত্মবিশ্লেষণটা খুব প্রয়োজন। ইতিহাসের ভুল শুদ্ধ বিচারেই তো আমরা আগামী দিনের পথ চলব। একই সময়কালে বাংলাদেশে ভাষা আন্দোলন তৈরি হয়েছিল 52 সালে 21শে ফেব্রুয়ারি এবং 61 19শে মে। তো বাংলাদেশের ভাষা আন্দোলন কিন্তু 61 যে রবীন্দ্র জন্ম শতবর্ষকে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছিল, এবং আমাদের এখানেও কিন্তু অত্যন্ত কাকতালীয়ভাবে এই কবিপক্ষে কিন্তু ভাষা আন্দোলনটা সংগঠিত হয়েছিল। সুতরাং এপার বাংলা ওপার বাংলায় একই সময়কালে ভাষা আন্দোলন হয়েছিল, এবং দ্বিভাষা দ্বিজাতি তত্ত্বকে খণ্ডন করেই এপার বাংলায় হয়েছিল, এবং এখানেও ভাষা আন্দোলন তৈরি হয়েছিল। কিন্তু একটা 52-র 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনটা পরবর্তী সময়ে মুক্তি সংগ্রাম হয়ে একটা দেশের জন্ম দিল। 61-র ভাষা আন্দোলন সেই অর্থে কিছু করতে পারল না। এটা কিন্তু একটা অসমাপ্ত আন্দোলন। যদিও লাল বাহাদুর শাস্ত্রী তখন বলেছিলেন যে একটা অত্যন্ত একটা স্বতঃস্ফূর্ত গণবিস্ফোরণ, এবং আমরা জানি সেই সময় জওহরলাল নেহেরু গৌহাটিতে ছিলেন, এরা ভীষণ রকম গণবিপ্লব হয়েছিল। হিন্দু মুসলমান ঐক্যের সব ছিল, এবং বহুভাষিক মানুষের যোগদান ছিল। আমরা যদি বলি নন্দকিশোর সিং, দ্বারিকানাথ উপাধ্যায়, গৌরীশঙ্কর রায় প্রমুখ ব্যক্তিত্বরা যারা বাঙালি ছিলেন না, তারাও এই আন্দোলনে যোগদান করেছিলেন। সুতরাং এই আন্দোলনের ধারাবাহিকতা আমরা রক্ষা করছি, কিন্তু তার থেকে আরও অনেকটা পথ এগুলে বোধহয় তার মূল্যায়ন আমরা সঠিকভাবে করতে পারবো। এটাই আমার বক্তব্য। এ ব্যাপারে আমি পাপড়ি ম্যাডামের কাছে জানতে চাইব আপনার বক্তব্যটা। এই মুহূর্তে আমরা যে বরাকের অবস্থান, আমরা জানি যে আমরা বাংলা ভাষার জন্য বরাক উপত্যকার একটা ভৌগোলিক বলতে গেলে একটা পার্থক্য রয়েছে। ব্রহ্মপুত্র উপত্যকার অসমীয়াকরণ, এবং সেখানে যে বাঙালি মূলস্বরূপে যারা বাঙালিরা রয়েছে, তারাও মূলত আমাদের বরাক উপত্যকার বাঙালি অধ্যুষিত অঞ্চল নিয়ে যে আমরা গর্বিত হই, সেখানে আমাদের আজকের পর্যালোচনায় কথায় দাঁড়ানো। দেখুন, আমাদের এখানে যে শক্তিটা আমি বলবো, আমাদের এখানে একভাষিক বরাকবেলি নয় দেখে এটা আমাদের শক্তি। এটাকে বলা হয় অ্যানথ্রোপোলজিক্যাল গার্ডেন, মানে এখানে নৃতত্ত্বের উদ্যান প্রচুর। মানে আপনি আধা মাইল গেলেই আপনি নতুন একটা ভাষা দেখবেন, নতুন জাতি দেখবেন।
কিন্তু এখানের বিন্যাসটা হলো সবাই একসাথে মিলে থাকার পর একটা গণ আন্দোলন ঘটেছিল। এটা কিন্তু অনেক বড় ব্যাপার। এত এত ভিন্ন ভাষাভাষীর লোক থাকার পরেও যখন গণ আন্দোলন ঘটেছিল, অর্থাৎ এখানে ভেতরে একটা কিছু করার ছিল, মানে ভাষাকে ভালোবেসে, নিজের অস্তিত্বকে ভালোবেসে, নিজের আত্মপরিচয় খুঁজে নেওয়ার যে তাগাদাটা ছিল। আজকে যখন 64 বছর পার হলো, সেই তাগাদাটা আরেকটু বাড়ার কথা ছিল, কিন্তু সেটা বাড়েনি। আজকে আমার মনে হয় যেটাকে বলে আত্মবিশ্লেষণের সময় এসেছে, যে কেন হলো না, আমাদের পরবর্তী প্রজন্মকেও আমরা কেন দিতে পারছি না। 19-এ একদিনই তো 19 হয়, সারা বছর 19-এর কোনো সাড়া নেই, কিন্তু কেন নেই? এই আত্মবিশ্লেষণটা আমাদের খুব করা দরকার। যেটা হয়ে গেছে অতীত আমাদের খুবই উজ্জ্বল, কিন্তু বর্তমান এবং ভবিষ্যৎ কি হতে চলেছে সেটা একটু বুঝতে হবে। এটা বোঝার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের আগের প্রজন্ম এবং এই প্রজন্ম, 3টে প্রজন্ম একসাথে বসা উচিত। কারণ প্রত্যেকের চাহিদা আলাদা। নতুন প্রজন্ম কি চাইছে আমরা কিন্তু জানি না, তাদের ভাবনা 19 নিয়ে কি সেটাও আমরা জানি না। তো সেটা বুঝতে হলে তাদের সাথে আমাদের বসতে হবে, এবং তারপরে হলো তৃণমূল পর্যায়ে 19কে নিয়ে যেতে হবে। 19কে তৃণমূল পর্যায়ে কেউ ছেড়ে না। যেহেতু আমি খুব গ্রামে যাই চাকরি করতে, আমি জানি প্রান্তিক যারা 19 সম্বন্ধে তাদের কোনো ধরনের, আমি বলবো, ধারণাই নেই। তো এই যখন পরিস্থিতি, তখন আমাদের 19 ছিল, আমাদের 19 থাকবে, আমাদের 19 আছে, এই কথাগুলো একটু কাব্যিক আর কি, প্র্যাকটিক্যাল কম। এখন দেখতে পাচ্ছি সর্বোচ্চ যেভাবে প্রতি বছর শুধু 19শে মেকেই আমরা দেখতে পাই, একটা সাংঘাতিক একটা উত্তেজনা, সাংঘাতিক একটা উৎসাহ, অনুপ্রেরণার মতো ব্যাপারটা দাঁড়িয়েছে শুধু একটা দিনের জন্য, বা এই কয়েকটা দিন 19শে মেকে ঘিরে একটা যে উন্মাদনা, সেইটার পরিপ্রেক্ষিতে একটা কথাই আমি দীপকের কাছে জানতে চাইব, যে ভাষা শহীদ স্টেশনের দাবি, সেটা তো মূলত কি আমাদের আত্মপরিচয়ের একটা সন্তুষ্টি, না সেটার পিছনে কোনো আমাদের যেরকম খেটে খাওয়া শ্রমিকরা রয়েছে তাদের অর্থনৈতিক উন্নয়নে সেটা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে? না, আমি কিন্তু ভাষাশয় স্টেশনের সমর্থক, কিন্তু এটাই মুখ্য নয়। এটাই একটা মানে এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, যেমন চিদম্বরম বলেছিলেন এটা আঞ্চলিক দেশপ্রেম, দেশপ্রেম আবার আঞ্চলিক হয় কি করে জানি না। তারপর এত কিছুর পর রাজ্য সরকার গ্রিন সিগন্যাল দেওয়ার পরও হচ্ছে না, এবং তার পেছনে যে একটা উগ্র প্রাদেশিকতাবাদ এবং একমাত্রিক ভাষিক আগ্রাসন, সেটাকে আমি দায়ী করছি। তবে এটা ঠিক, ভাষিক বিপন্নতা এবং বাঙালির অস্তিত্ব আমরা দেখলাম এনআরসি এবং এই দুইটি আন্দোলনে আমরা দেখলাম যে প্রতিনিয়ত কিন্তু আমাদের বাঙালি অস্তিত্ব বিপন্ন থেকে বিপন্নতর হচ্ছে। সুতরাং এইখানে দাঁড়িয়ে আমরা যদি সব পাওয়ার দেশে চলে যাব তেমনটা নয়। তবে হ্যাঁ, আবারও বলছি, ভাষাশহীদ স্টেশন নামকরণ হোক, সেটা ভালো। আরেকটি কথা এখানে বলে নেই, হয়তো প্রশ্নের মাধ্যমে আসতে পারে। যখন আলেকজান্ডারকে বলেছিলেন যে রাজার কাছে রাজার মতো ব্যবহার চাই, আমি বলবো সমন্বয় আমরা চাই, কিন্তু সমন্বয়টা আত্মসমর্পণ নয়, সমন্বয় কিন্তু সমমর্যাদা। এবং এ জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি যে অসম সাহিত্য সভা আমাদের এটাকে সমর্থন করেছেন, খুব ভালো কথা। আমরা আগামীতে যেন তাদের থেকে সদর্থক প্রয়াস দেখি। যদি সদর্থক প্রয়াস না দেখি, তাহলে আমাদের ওই বলে না যে অশনি সংকেত কিছু দেখি, ওই যে ভোরপড়া গরু শিবিরে মেঘ দেখে, যেটা আমার প্রতিনিয়ত, কারণ 1985 যেটা অসম সাহিত্য সভার যেটা হাইলাকান্দি অধিবেশন হয়েছিল, সেখানে বোরাকি বাংলা তত্ত্ব এসেছিল। সুতরাং নানা ধরনের রাজনৈতিক মারপেচ থাকে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রচণ্ড সংযত থাকতে হবে, সূক্ষ্ম পর্যবেক্ষণ থাকতে হবে, কারণ বাঙালির অস্তিত্বকে বিপন্ন করতে এক ধরনের কৌশল যেন কেউ নেয় না। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রতিনিয়ত আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এই যে একাদশ ভাষা শহীদের মাতৃভাষা বাংলার জন্য যে আত্মত্যাগ, তার পরবর্তীতে যে আজ আমরা যে অবস্থানে দাঁড়িয়ে, সে সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আপনারা করলে। আরেকটা ব্যাপার আমি বলতে চাইব, যে আমরা একাদশ ভাষা শহীদের আত্মত্যাগের পরবর্তীতে যে আমরা যে পরিস্থিতিতে আমরা চলেছি, সেখানে কি বরাক পৃথকীকরণের ব্যাপারটা কি কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারত, বা এখনো অব্দি কতটুকু গুরুত্বপূর্ণ? যে একটা বৃহত্তর বাঙালি অবস্থান রয়েছে বরাক উপত্যকা, এটা আমি চেগুম, এটা পাপি বলুন, পাপি মেডা। এই প্রশ্নটা খুব জটিল এবং উত্তরটা এক কথায় দেওয়া হ্যাঁ বা না, এটা এই মুহূর্তে দাঁড়িয়ে
আমার পক্ষে সম্ভব নয়। কারণ বরাক পৃথকীকরণ শুধু ইমোশন দিয়ে তো করলেই হবে না, তার সাথে অর্থনৈতিক ব্যাপার আছে, সামাজিক বিন্যাস আছে। তো এটা নিয়ে ক্লোজ ডোরে বসে যে হঠাৎ করে বরাক পৃথকীকরণ করে নেব, আমি সাংঘাতিক স্বাধীন হয়ে যাব, করতে করতে আর কতটুক ছোট হব, পৃথক হতে 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 আমি আর কতটুক হব। তো আমার এই নিয়ে চিন্তা ভাবনা, যেটা নিয়ে ভাবতে হবে, এটা নিয়ে সুদূর প্রসারী কি ফলাফল আছে। বরাকের একটা খুব গুরুত্ব, বরাক একটা করিডোর হিসাবে কাজ করে, বরাকের মধ্য দিয়ে যেতে হয়। এবং লুক ইস্ট পলিসি যে পলিসিটা আছে, সেই পলিসিতে ভারত সরকারও বরাকের উপরে বা নর্থ ইস্টের উপরে গুরুত্ব দিচ্ছেন। এই জায়গাগুলোকে বরাক পৃথকীকরণ না করেও কি বরাক এটার সুবিধাটা নিতে পারে না? আবার স্টেক হোল্ডার এটার হয়ে, যেহেতু সে একটা দরজার মধ্যে দিয়ে আসতে যাচ্ছে, তো পৃথকীকরণই যদি শেষ কথা হয় তাহলে তার আগে ভাববা উচিত। আর যদি না হয় তাহলে আমরা আমাদের এই ভৌগোলিক অবস্থানটাকে, এমনিতে তো আমরা ভৌগোলিক অবস্থানটাকে ভাবছি যেটা আমাদের নেগেটিভ, কিন্তু এটাকে আমরা পজিটিভ কিভাবে করতে পারি, এটা করলে বোধহয় অর্থনৈতিকভাবে আমরা লাভবান হব। এবং যেহেতু যেই অর্থনৈতিকভাবে লাভবান হব, বড় বাজার এখানে তৈরি হবে, পুরো ব্যাপারটাই তো আলাদা হবে। আমি একটা হতে পারি এই ব্যাপারে। বিষয়টা হলো পাপড়ি ম্যাডাম খুব সুন্দর বলেছেন এবং অত্যন্ত যুক্তিসঙ্গত কথা বলেছেন। পৃথকীকরণ যে শেষ সমাধান সেটা বলতে পারি না, কারণ আমরা যদি মেঘালয়ের দিকে দেখি, মেঘালয় কিন্তু প্রতিনিয়ত খাসি এবং গারোদের একটা কিন্তু সংঘাত লেগে আছে এবং বরাকের একটা বহুভাষিক একটা চরিত্র আছে। এবং সেখানে দাঁড়িয়ে যদি আবার উগ্র বাঙালিয়ানা মাথাচাড়া দেয়, সেখানে দাঁড়িয়ে মণিপুরি, মার, ডিমাসা, অন্যরা কিন্তু সেখানে আবার নতুন করে সংগ্রাম করতে পারবে। কিন্তু এটা তো সত্যি যে বরাক বঞ্চিত, বরাক নানা দিক থেকেই বঞ্চিত। আজকে যে চাকরি হচ্ছে, বরাকে কতজন চাকরি পাচ্ছে, এবং প্রতিটি ডিপার্টমেন্টেই প্রায় বাঙালিরা নেই বলতে গেলে, প্রায় শূন্যের পৌঁছায় পৌঁছে গেছে। এটাও বাস্তব সত্য। এই জায়গায় দাঁড়িয়ে অর্থনৈতিক উন্নয়নটা খুব প্রয়োজন। আমি যেহেতু বরাকবঙ্গের একজন, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের, আমাদের সাংগঠনিক একটা দাবি আছে, সেটা হলো স্বশাসিত অর্থনৈতিক উন্নয়ন পর্ষদ। এবং সেটা বাণীবরণ ভট্টাচার্য এই অঞ্চলের একজন সুসন্তান, জেএনইউ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ছিলেন, তিনি প্রয়াত। তিনি একটা কথা বলেছিলেন যে যদি এইদিকে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য শুরু হয়, তাহলে এই জায়গা প্রভূত অর্থনৈতিক উন্নয়ন হবে। এবং পাপড়ি ম্যাডাম হয়তো একটি সেমিনারে খুব সুন্দর বলেছিলেন, খুব সুন্দর এই কথাটা বলেছিলেন, আমার মনে আছে, ও খুব হোমওয়ার্ক করে এসেছিলেন, খুব সুন্দর বলেছিলেন যে অর্থনৈতিক উন্নয়ন পর্ষদ যদি হয়, অর্থনৈতিক উন্নয়ন হয়, তখনই সমবিকাশ সঙ্গ। নাইলে হয়তো দেখা যাবে যে বরাক উপত্যকা যদি সেপারেট হয়, পৃথক হয়, তাহলে একটা অংশ প্রচণ্ড লাভবান হবে, বেশ কয়েকটি ঘর বিল্ডিং হবে, মিনি সেক্রেটারিয়েট হবে, সচিবালয় হবে, সব কিছু হবে। কিন্তু তারপরেও পিলসুজের তলে কিন্তু অনেক অন্ধকার থেকে যাবে, পিলসুজের তলটা কিন্তু আলোয় আলোকিত হবে না। সুতরাং তার জন্য চাই সমবিকার অবস্থা এবং অর্থনৈতিক উন্নয়ন। সঠিক কথা বলতে। আরেকটা কথা আমি আপনার কাছে জানতে চাইব, এই মুহূর্তে আমাদের কাছে একটা অত্যন্ত একটা খুব পজিটিভ একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি যে আসাম সাহিত্য সভার প্রতিনিধিরা এই মুহূর্তে 19 মের আগে শিলচরে অবস্থান করছেন এবং ওনারা যেভাবে সগৌরবে বলে গেছেন যে আমরা ভাষা স্টেশনের দাবিকে সমর্থন করি। এবং এই যে বরাক ব্রহ্মপুত্রের একটা বৈষম্য ছিল, ভাষিক বৈষম্য এবং ভৌগোলিক অবস্থান, সেটার ক্ষেত্রেও মাননীয় মুখ্যমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিয়েছেন। এবং আমি বলতে চাইব যে এই যে আসাম সাহিত্য সভার প্রতিনিধিদের আগমন এবং তাদের এই যে 19 মের একাদশ শহীদ দিবস উদযাপনে তাদের অংশগ্রহণকে কতটুকু আপনি এটা সুদূর প্রসারী একটা সফল ভূমিকা বলে মনে করেন? অত্যন্ত সদর্থক, এই মুহূর্তে বলছি অত্যন্ত সদর্থক, ইতিবাচক। তবে ভবিষ্যৎ বলবে, কারণ অতীত, ভবিষ্যৎ, বর্তমান এই 3 কালের মধ্যে দাঁড়িয়ে অতীতের অভিজ্ঞতা আমাদের খুব ভালো নয়। বর্তমানে একটা আশার আলো দেখা গেছে, দিগন্তে একটা লাল সূর্যোদয় মনে হচ্ছে। সেখানে সূর্য উঠে না আবার আকাশ মেঘে ঢেকে যায়, সেটাই কথা, সময় বলবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে যেটুকু হয়েছে ভালো হচ্ছে, আগামীতে ভালো হোক, সেই শুভেচ্ছা, সেই শুভকামনা। এই ব্যাপারে পাপড়ি ম্যাডামের কাছে আপনার মন্তব্য? নতুন কিছুকে আমি স্বাগত জানাতে ভালোবাসি, তো মেলবন্ধন হোক আমি চাই দে। এবং 19 যদি
মানে 19-এর মধ্যে সেই ক্ষমতাটা আছে যে 19 একটা বড় জায়গার একটা রাজনীতি হতে পারে। আজকে যদি 19-এর জায়গার মানুষ এই 19কে একটা রাজনীতি করেন, 19কে নিয়ে, যেখানে বাইরের থেকে লোক আসবে এবং বলবে হ্যাঁ তোমরা আমরা এক, এই শক্তিটুকু যদি 19 দেখাতে পারে, আমি বলবো এটা খুব ভালো কোপ এটা। কিন্তু স্যারের কথাও মানলো, ভবিষ্যৎ বললো। 19শে মের উদযাপনটা মূলত কি এটা কি বরাক উপত্যকার একটা উদযাপন মনে করেন, না বৃহত্তর বাঙালি যে সংখ্যায় বিশাল এক জনসংখ্যা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ বলুন, বাংলাদেশ করুন, সেখানে তার কতটুকু প্রেরণা হিসেবে এটা বন্ধ করা হতে পারে? আমি বলবো এটা, আপনি বলুন। দেখুন প্রথমেই বেশ আগেই আজকে আমরা এখানে উদযাপন করছি, কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে সেটা কোনো প্রভাব নেই, ওনারা স্বাভাবিক জীবনযাপনে ব্যস্ত। এটা কি আমাদের কাছে একটা সম্পূর্ণভাবে একটা বলতে গেলে একটা সংযোগ বিচ্ছিন্ন, বা সেই প্রেরণাটা সর্বক্ষেত্রে বাঙালিদের মধ্যে সেটার প্রভাব পড়েনি? এটা যদি মানে হয়ে থাকে তাহলে এটা সম্পূর্ণ দায়ভার আমাদের, কারণ আমরা আগের থেকেই ভুবন আলাদা করে নিয়েছি তো। এবং প্রচণ্ড একটা ভাবে আমরা মনে করি ত্রিপুরা নিয়ে একটা ভুবন, আমাদের পশ্চিমবঙ্গ আরেক ভুবন, বাংলাদেশ আরেক ভুবন করে করে আমরা ছোট ছোট করে সেই একত্রিত বাঙালি যে মানসিকতা, এটা আমরাও ধরে রাখতে পারছি না এবং সেটা আমরা দিতেও পারছি না। তাই পশ্চিম বাংলা যদি আজকে উদযাপন করে, সেটা তাদের বড় মানসিকতা। আর যদি তারা সেটা না করে, সেটা হলে আমরা তাদের সাথে কোনো ধরনের সংযোগ তৈরি করতে পারি। আমরা একটা আলাদা একটা পৃথক অবস্থানে আছি, সেখানে আমরা নিজেদের বাঙালি বলছি, আমরা চর্চাও করছি বাংলা ভাষার বা সাহিত্যের, কিন্তু ভেতরে একটা বড় হীনমন্যতাও রয়েছে যে আমাদের যা হচ্ছে সেটা ঠিক মান্যভূমের সাথে মিলিয়ে হচ্ছে না, আমাদেরটা কোথাও একটু নিচু রয়েছে। তাই আমরা নিজেদের মতো করে ভাবা, নিজেদের মতো করে বরাকের আলাদা সংস্কৃতি এবং সাহিত্য তৈরি করা, সেই পতাকায় আমরা কিন্তু যাই। এবং আপনার যখন নিজস্ব কোনো মানে অস্তিত্ব বা আইডেন্টিটি থাকবে না, তখন আপনি তো আশা করতে পারেন না যে আপনার সবকিছু আরেকজনও সেলিব্রেট করে। আমি বোধহয় এই জায়গাটা একটু বলিয়ে রাখি। ঋষিন মিত্র শুরু করেছিলেন একক উদ্যোগে পশ্চিমবঙ্গে প্রত্যন্ত অঞ্চলে 19 পালন। আমি উদযাপন শব্দটা বলবো না, উদযাপন শব্দটা সেলিব্রেশন, এটা আমাদের সেলিব্রেশন না, এটা অবজারভেন্স। তারপরে নীতিশ বিশ্বাস, ইমানুল হক প্রমুখ ব্যক্তিত্বরা পশ্চিমবঙ্গে করছেন। এবং আমরা জানি যেটা একাডেমি চত্বর, যেটা নন্দনের সামনে, যেটা একাডেমি চত্বরের রাতভর অনুষ্ঠান হয়, বাংলাদেশে অনেক জায়গায় হয়। সুতরাং 19 এখন তার ভৌগোলিক পরিধি ছাড়িয়ে বিস্তৃতি লাভ করেছে এবং অনেকেই 21শে 19-এ কথা বলে কবিতা লেখা হয়। যে কথাটা আমি আবারও বলি, এই যে তোমার পূজার চলে যেন ভুলেই থাকি আমাদের না হয়, সে আমরা গানে কবিতায় উদযাপন করি, কিন্তু তার তো একটা রাজনীতি আছে। সেই রাজনীতিটা যদি না বুঝি, তাহলে আমার সেই রবীন্দ্রসঙ্গীতের কথাই মনে হয়, একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজারও দোহাই দিয়ে, হ্যাঁ আজকে তারাই এসে কিন্তু আবার শহীদের দিচ্ছে। সুতরাং এই যে প্রতিপক্ষ অক্ষশক্তি মিত্রশক্তিকে যদি আমরা পৃথক করতে না পারি, কে ভালো কে আমাদের মিত্র কে আমাদের প্রতিপক্ষ, এই দিকটা যদি না বুঝতে পারি, সেটা তার জন্যই মানে 19 এটা আর সফল হবে না। এই দিকটা বুঝতে হবে, এই দিকটা যদি না বোঝা হয় তাহলে আমাদের ঘাটতি থেকে যাবে। বিপদটাকে একটা ব্যাপার বলতে চাই, আজকের দিনে 19শে মে আমাদের একাদশ শহীদের আত্মত্যাগের যে অবদান, যে প্রেরণা আমরা নেই, সেটাকে সামনে রেখে আজকের প্রজন্ম এবং আজকের সমাজ, বরাক উপত্যকার সমাজ কি অঙ্গীকার নেওয়াটা উচিত আগামী দিনের? 19-এর পরে তো 72 এসছে, মানে 61 পরে 72 এসছে, 72 পরে 86 এসছে, তারপরে 96-তে বিষ্ণুপ্রিয়া এসছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে এই ধারাবাহিকতা কিন্তু 61-তেই থেমে থাকেনি। সুতরাং ইতিহাসের আবার ইতিবৃত্ত মানে একটা বৃত্ত সম্পূর্ণ হয়ে আবার বাঙালি জেগে উঠবে না, তেমন কথা আমরা বলতে পারি না। ইতিহাস জানি আমরা, ইতিহাসের বৃত্ত সম্পূর্ণ হয়, জোয়ার ভাটার মতো ভাটা আসে, জোয়ার আসবে, এইটুকুই বলতে পারি। তবে সামগ্রিকভাবে আত্মকেন্দ্রিকতা, কেরিয়ার সর্বস্ব মানসিকতা এবং ব্রেন ড্রেন, যেটা মেধা চলে যাচ্ছে বাইরে, মধ্য মেধা নিম্ন মেধারাই শিলচরে থাকছে, এই দিকে দাঁড়িয়ে সামাজিক দায়বদ্ধতা কমে যাচ্ছে, সমাজ ভেঙে যাচ্ছে। কারণ গণতান্ত্রিক একটা অবক্ষয়, গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় সবগুলো প্রতিষ্ঠানকে ভেঙে দিচ্ছে। সমাজে তো একটা প্রতিষ্ঠান, সমাজটাও ভেঙে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে কাজটা
খুবই দুরূহ, খুবই কষ্ট। তবে আবারও বলবো যে নবীন প্রজন্ম আসবে, কারণ আমি একটু আগে মানে কয়েকদিন আগে বলছিলাম যে নাটকে আমরা দেখছি নতুন প্রজন্মে, এই যে নতুন প্রজন্মের থিয়েটারের যারা আসছে, নবীন প্রজন্ম তারা আসছে, সুতরাং আবার আসবে, আবার জেগে উঠবে। কোনো একটা জায়গায় যখন দেওয়ালে পিঠ থেকে যায় না, তখন মানুষ আবার জাগবে। আমি স্যারের সাথে এত আশাবাদী হতে পারছি, আমি না আমি আশাবাদী, আমি কিছু না করে আশাবাদী হয়ে লাভ নেই স্যার। আমরা যদি কিছু নাই করে নতুন প্রজন্মকে আমরা দেবো তো কিছু, ডাকবো তো, আমরা তাদের সাথে কথা বললাম করি, সেতুটাই কই তৈরি হলো, তাদের মনের কথা আমরা জানি, এই হয়ে যাবে। কথা রেজদের একটা কথা আমি বলবো, আপনারা দুজনে শিক্ষাবিদ এবং নিশ্চয়ই আপনারা সেটা পর্যালোচনা করছেন যে আমরা বাংলা সব মায়ের কথা বলি, বাংলা ভাষার কথা বলি, কিন্তু এখনকার প্রজন্মের অভিভাবকরাও তাদের সন্তানদের ইংলিশ পাঠ্যক্রমে দিয়ে স্কুল যেগুলো ইনস্টিটিউশন আছে ইংলিশ মিডিয়াম, সেখানে দিয়ে তাদের কতটুকু বাংলা ভাষার প্রতি তাদের দায়িত্বের সেই সংখ্যাটা তারা দায়িত্ব করছে, অভিভাবকত্ব করছে, সেটা সম্পর্কে আপনার মন্তব্য হচ্ছে। আপনি যদি পরিসংখ্যান দেখেন, আপনি দেখবেন ইংরেজি মিডিয়ামে পড়া ছেলেমেয়েগুলোই বাংলা ভালো লিখতে পারে, বাংলা ভালো পড়তে পারে। এটা একমাত্র কারণ হলো ঘরের পরিবেশ। আপনি যদি যান সরকারি মানে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তরা ইংলিশ মিডিয়ামেই যাতে, এবং আমি এটাকে অপরাধ মনে করি না। ইংরাজি একটা আন্তর্জাতিক জনপ্রিয় ভাষা, ইংরেজি ছাড়া তো চলবে না। আপনি ইংরেজিটা চলবে কি করে? পশ্চিমবঙ্গ একটা সময় ইংরেজিকে তুলে দিল ওদের প্রাইমারি লেভেল থেকে, একটা পুরো জেনারেশন ইংরেজিতে দুর্বল হয়ে ওদের মধ্যে প্রচুর মানে সমস্যা হলো, আত্মবিশ্বাসের সমস্যাই হয়েছে। কারণ আমার আত্মীয় স্বজনরা আছেন, জিজ্ঞেস করো। কথা হলো ইংরেজি পড়লে যে বাংলা পড়া যাবে নাকি, এই সমস্যাটা আমাদের মনের মধ্যে কেন ঢুকে জানে গিয়ে পারে। একটা সময় তো ছিল ব্রিটিশ আমলে আমাদের যারা আগের ছিলেন, আমাদের দাদুরা বা জেঠু যারা পুরনো, তারা ইংরেজিও শিখেছেন, বাংলাও শিখেছেন, দুটো সমানভাবে চলেছে। ছোটবেলার থেকে যদি দুটো তিনটে ভাষা দেওয়া যায়, আমরা জানি তখন এই নিউরনগুলো ব্রেইনের ভালো থাকে, দু তিনটে ভাষা অনায়াসে বাচ্চারা নিতে পারে। তো ঘটনাটা হচ্ছে পুরো দুটো ভাগ হয়ে গেছে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে। একটা হলো উচ্চবিত্ত মধ্যবিত্ত, একটা হলো প্রান্তিকরা পড়ে বাংলা মিডিয়াম স্কুলে। বাংলা মিডিয়াম স্কুলে আপনি যদি খোঁজ নেন, আপনি যদি পরিসংখ্যান নেন, বাংলার শিক্ষকই নেই, পড়াবে কে? উচ্চবিত্ত স্কুলগুলোতে বাংলার শিক্ষক আছে। শিলচরেরই অনেকগুলো ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে যেভাবে 19শে মে পালন হয়, সাধারণ আমাদের সরকারি স্কুলগুলোতে কিন্তু হচ্ছে না। তাই আমি এখানে ইংলিশকে ভিলেন বানাতে একেবারেই রাজি নেই। ইংলিশ শিখে বাংলা শেখা যায়, সাথে হিন্দিও শেখা যায়, সাথে অসমীয়াও শেখা যায়, ভাষা অনেকগুলো শেখা যায়। এখন কথা হলো তাহলে কেন এই হীনমন্যতা, বাংলাটা শিখতে কেন হীনমন্যতাটা আসছে? ওই হীনমন্যতাটা আসছে, এটা আমি একটা লেখায় লিখেছিলাম, আমরা ওই একটা যোগান দেওয়া সংস্কৃতিতে বিশ্বাসী হয়ে করেছি। মানে অন্য কেউ আমাদের দেবে, সেটা আমরা দেখবো, সেটা আমরা নকল করব। আমরা নিজেরা কিছু তৈরি করব, সেই মানুষ মানে এই শীত দ্বারাটা চলে গেছে। এটা কি করে আনা যাবে, কিভাবে আমরা মৌলিক চিন্তা করতে পারবো, এই জায়গাটা না হলে না খালি 19 বলে হবে না, মৌলিক চিন্তা নিলে, মৌলিক চিন্তা কারণ ইংলিশ দিলেই না, কিন্তু ইংলিশ ছাড়া হবে না, ইংলিশ লাগু দিলে ব্যাপারে দবদার মতো না, কথাটা তো সম্পূর্ণ সমর্থনযোগ্য। আমি যেমন আমার নিজের ব্যক্তিগত কথা বলি, আমরা ছোটবেলা ঠাকুমার ঝুলি, স্বপন কুমার পড়ে বড় হয়েছি, এখন হ্যারি পটার পড়ছি। এইগুলো ওই দুধের স্বাদ ভুলে মেটাচ্ছে। হ্যাঁ, তো বাংলার প্রতি একটা অনীহা যেটা, সেটা কিন্তু আমরা অভিভাবকরা তৈরি করছি। অভিভাবকদের দোষ, কারণ অভিভাবকরা সেই আমি আমার মাকে দেখতাম নবকল্লোল পড়তেন, আশাপূর্ণা দেবী পড়তেন, শরৎচন্দ্র পড়তেন, সেই মতো আমি ছোটবেলায় শরৎচন্দ্র পড়া শুরু করেছি। এখন এর মারা টিভির সামনে বসে যাবেন, সিরিয়াল দেখবেন, ওটিটি দেখবে, বিনোদনটা বদলে গেছে। সুতরাং জীবনবোধ, জীবন ধারণ সব কিছুই বদলে গেছে। হ্যাঁ, এই জায়গায় দাঁড়িয়ে একটা সামগ্রিক সংকট, এই সংকটকে যে শুধু ইংরেজি মাধ্যম এবং বাংলা মাধ্যম এই বিষয়টা নয়। ইংরেজি মাধ্যমে শিলচর শহরে আমি এই মুহূর্তে নাম করা উচিত নয়, এই মুহূর্তে শিলচর শহরে যে বা যারা নবীন প্রজন্মের লেখালেখি করছে, তারা সবাই কিন্তু ইংরেজি মাধ্যম থেকে উঠে আসছে। হ্যাঁ, তার মানে এই নয় যে বাংলা মাধ্যমে নেই, বাংলা মাধ্যমে আছে, কারণ তারা পরবর্তী সময় সেই সুযোগটা পাচ্ছে না। জীবিকার প্রশ্নে, নানা কিছু প্রশ্নে তারা এগিয়ে যেতে পারছে না। তাদের সম্ভাবনা থাকলেও সম্ভাবনা, সেই অঙ্কুরিত সম্ভাবনা চারা গাছ মহিরুও হচ্ছে না। এই জায়গায় দাঁড়িয়ে সরকারি স্কুল এবং ইংরেজি মাধ্যম স্কুলের বিষয় নয়, বিষয়টা শ্রেণী চেতনার বিষয়। বরাক উপত্যকা বাংলা ভাষাভাষী, বাংলা অধ্যুষিত অঞ্চল,
সেক্ষেত্রে আসামের একটা অঙ্গরাজ্যের মধ্যে থাকা একটা ভৌগোলিক অবস্থানের জন্য অসমীয়া ভাষাকে কতটুকু চর্চার মধ্যে রাখাটা বরাকের জনগণের উচিত বলে মনে করেন? কোনো দিন কোনো ভাষা কোনো অন্য ভাষার শত্রু হয় না। আজকে যদি আমরা দেখি হোমেন বরগোহাই বা যারাই আছেন, নবকান্ত বড়ুয়া, তাদের বাড়িতে দেশ ম্যাগাজিন যেত, তারা বাংলা সাহিত্য পড়েছেন, আমাদের এখানকারও পড়েছে। সুতরাং ভাষার মিলনটা খুব প্রয়োজন, সেটা হয়ে উঠছে না। ট্রান্সলেশন কাজ সেই মতো হচ্ছে না। নতুন আমি যদি ব্যক্তিগতভাবে বর্তমান সময়ের অসমীয়া সাহিত্য সম্পর্কে আমার ধারণাটা খুব বেশি নেই, কারণ আমি অসমীয়া সাহিত্য বই যেমন খুব বেশি ভালো করতে পারি না, বাংলায় অনুবাদ হচ্ছে না বা ইংরেজিতে অনুবাদ হচ্ছে না। তো এই কাজটা আমাদের করতে হবে। তবে ভাষাকে বাঁচিয়ে রাখতে গেলে শুধু যে সারস্বত সমাজের মধ্যে বলে হবে না, সেটাকে কাজের ভাষা করতে হবে। আমরা কাজের ভাষা করতে পারছি না। যেমন বলি, আমার পাড়ার একটা ডেভেলপমেন্ট কমিটি আছে, সেই ডেভেলপমেন্ট কমিটির যে রেজলিউশনটা সেটা ইংরেজিতে লেখা হয়। সেই ইংরেজি লিখতে গিয়ে অনেকের কলম ভাঙে, অনেকের ভুল ইংলিশ লেখেন। সুতরাং এই জায়গাগুলো কিন্তু আজকে গুয়াহাটিতে বড় বড় রাজ্য কমিটির সভাগুলোর যে রেজলিউশন, তার যে সম্পাদকের প্রতিবেদন, সেগুলো অসমীয়া ভাষায় লেখা হয়। আমরা বাংলাকে কাজের ভাষা করতে পারিনি, এবং এই কাজের ভাষা করতে না পারার জন্য সরকারি ভাষা আইনকে আমরা এখনও আমাদের যেটা ক্যাজুয়াল লিভের অ্যাপ্লিকেশন, যেটা আকস্মিক ছুটি, আমরা কয়জন জানি? আমি মধ্যে শুরু করেছিলাম, হ্যাঁ, আমিও যে সবসময় দিয়েছি তা নয়, শুরু করেছিলাম, কিন্তু আমি দেখলাম আমার কলিগদের আমি সেই মতো ইন্সপায়ার করতে অনুপ্রেরণা জাগাতে পারিনি, এবং সেই জায়গায় আমাদের পরিভাষার কিছু ঘাটতিও রয়ে গেছে। যাই হোক, একটা কথা কিন্তু এখন আমরা মোবাইলে যে ল্যাপটপে বাংলা লিখতে পারি, যেটা আগে লেখা সম্ভব হতো না, এতে কিছুটা ভাষা চর্চা হচ্ছে, এটা অবশ্যই। পরিশেষে একটাই কথা বলবো, আপনাদের কাছে জানতে চাইব, আজকের দিনে আমরা কি বার্তাটা দেব নবপ্রজন্মের কাছে, সেটা বুড়ি সপ্তাহে বলবো আমাদের শেষ পর। যে ইতিহাস আমাদের জানা উচিত, অনেকেই জানে না। 1874-এ বরাক উপত্যকাকে বেঙ্গল প্রভিন্স থেকে, প্রেসিডেন্সি থেকে আলাদা করে আসামের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং আমরা কিন্তু মূল বাংলার, এবং এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সাহিত্য সংস্কৃতি, আমরা যতই বলি বরাকের সাহিত্য সংস্কৃতি, এটা কিন্তু মূলত বাংলা সাহিত্য সংস্কৃতি। একটা সময়ে অতন্দ্র যুগের সঙ্গে কৃত্তিবাসের সম্পর্ক তৈরি হয়েছিল। শক্তিপদ ব্রহ্মচারী, আমাদের শক্তিপদ ব্রহ্মচারী, তাদের শক্তি চট্টোপাধ্যায়, এবং ওপার বাংলায় শামসুর রহমান, একই বাংলা। তার ভাষার প্রয়োগ আঙ্গিক পৃথক হতে পারে। সুতরাং আমরা কিন্তু মূল বাংলা মানে বাঙালি অস্তিত্ব, অখণ্ড বাঙালি অস্তিত্ব এবং বাঙালি জাতীয়তাবোধ গড়ে উঠবে কোনো এক সময়। জার্মান দেশে যদি বার্লিন দেওয়ালটা ভেঙে যায়, পূর্ব জার্মান এবং পশ্চিম জার্মান যদি এক হতে পারে, আমাদের কাঁটাতারটা কেন এত কাঁটাবৃত্ত নড়ে? এটাই আমার কাছে একটা অত্যন্ত বড় প্রশ্ন। কেন আমরা পারি না ইতিহাসের ভুল থেকে শিক্ষা নিয়ে, আর জার্মান দেশ যদি আবার এক হতে পারে, কেন আমরা হতে পারি না? আজকে যদি কথা প্রসঙ্গে উঠে আসছে, বর্তমান বাংলাদেশের অবস্থাটা অত্যন্ত ভয়াবহ অবস্থা। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের মধ্যে যে একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই সম্প্রীতিটা তো আর ওদের দিক থেকে রাখা যাচ্ছে না। সুতরাং এই বাস্তবতাকে অস্বীকার করা যাচ্ছে না। তবে আবারও বলছি, ইতিহাসের পথ কেটে চলতে হবে এবং স্বপ্ন নিয়ে চলতে হবে। স্বপ্ন আর ইতিহাস দিয়ে শুধু হবে না, আমি স্যারের কথায় আবার বাধা দিচ্ছি। আমাদের প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। আমি তো প্র্যাকটিক্যালি কতটা চলে আমরা অস্থায়ী বা স্থায়ী শহীদ দিদি বানিয়েছি, যে আমাদের পুরো বরাক দেহে খুব কম, হাতে গোনা। প্রতিদিন সকালে গিয়ে যদি আমাদের শিশুরা একটা অস্থায়ী হোক স্থায়ী হোক শহীদ দিদির মধ্যে এই 11টা নাম দেখে, এটাই অনেক বড়। আমাদের যে সিলেবাস, আমি বাংলা পাঠ্য বইয়ের কথা বলছি, বাংলা পাঠ্য বই কিন্তু অসমীয়ারা লেখেন না। আমাদের এই অঞ্চলেরও অনেক লোক থাকেন সেই পাঠ্যসূচি তৈরি করায়। এখানে আমরা 19 সম্বন্ধে বা আমাদের এখানের ইতিহাস সম্বন্ধে কি জানিয়েছে, প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পর আমি পড়াই না, আমার দ্বাদশ শ্রেণী পর্যন্ত এখতিয়ার, তাই আমি এতটুকুই জানি কি দিয়েছে ওদের। শুধু লাতুর উপর একটা কবিতা আছে ক্লাস 7, আর ভাষা আর একটা ছোট্ট নোটের মতো আছে চরগলা 100টা। আমাদের ভাষা শহীদ নিয়ে একটা শব্দ নেই। বাংলায় একটা ক্লাস 9-10-এর যেটা
র্যাপিড রিটার বলা হয়, দ্রুত পঠন। সেটার মধ্যে একটা চ্যাপ্টার আছে বরাকের সংস্কৃত, বরাকের জনযুগম। সেখানে আমাদের বাঙালিদের বলা হয়েছে বঙ্গীয় মূলের। এবারে বঙ্গীয় মূলের এই শব্দটা আজকের দিনে দাঁড়িয়ে খুবই মারাত্মক, কিন্তু এই 1876-এর বঙ্গীয় মূল ছেলেমেয়েরা বুঝতে পারছে না। বঙ্গীয় মূল সরাসরি বাংলাদেশি বলছে। আসামে দাঁড়িয়ে যখন ব্র্যাকেটের মধ্যে এইটুকু পরিষ্কার করে দেওয়া নেই যে বঙ্গীয় মূল কাকে বলে, তাইলে আমার শুধু স্বপ্ন দেখলে হবে না, তো স্বপ্নটাকে বাস্তব করার জন্য প্র্যাকটিক্যাল কিছু ব্যবস্থা নিতে হবে। সেই ব্যবস্থা নেওয়া আমাদের তানিব নেই। আমি এখানে বসে খুবই কি বলবো, আমি আশাজনক কথা বলতে পারছি না, এটার জন্য আমি দুঃখিত। কিন্তু 19-এর দিন দাঁড়িয়ে আমি আমার মনের মধ্যে ভুল, আমি যেটা বিশ্বাস করছি সেটা আমি ভুল বলতে পারছি না। আজকের দিনে অন্তত আমি 19-এর সাথে সব আমি পাপড়ি ম্যাডামের সঙ্গে সম্পূর্ণ সহমত। কারণ পাপড়ি ম্যাডাম এই যে কথাগুলো বলছেন যে আমরা বাঙালিরাই কিন্তু, এখানকার বাঙালিরাই কিন্তু আমাদের এই যে বইটা বেরোর র্যাপিড রিডার না, এই র্যাপিড রিডারটা আমার এখানে বাঙালি লিখেছেন। এবং তিনি কিন্তু এটা এই আত্মঘাতী বাঙালি যে না, নিরস্বী দুর্গ, আমরা আত্মঘাতী বাঙালি। আমরা দিন এই যে বাঙালি সমাজ, আমাদের এখানে বাঙালি সমাজটা কোন সময় হয়? আজকে মুম্বাইতে হতে পারে প্রবাসী বাঙালি সমাজ, আজকে বেঙ্গালুরে হতে পারে যে প্রবাসী বাঙালি সমাজ। আমরা তো বাঙালির মূল এখানে সমাজ কি? এই কথাগুলো অত্যন্ত আপত্তিজনক। এবং আমরা বাঙালিরাই আমরা আত্মঘাতী। তবে আমি আবারও বলি, দুজনের মধ্যে কোনো বিরোধ নেই। তিনি অত্যন্ত বাস্তব কথাগুলো বলছেন যে এই যে শহীদ বেদি বানিয়ে শহীদ বেদিকে এবং পাঠ্যক্রমে পরিবর্তন আনতে হবে। তবে এই কাজগুলো করতে গেলে তো স্বপ্ন লাগে, ওই স্বপ্নটা আমি দেখি, উনি বাস্তবটা এইটাই আমাদের মধ্যে পরিপূরক। এই ছিল আজকে আমাদের একাদশ ভাষা শহীদ 19শে মে আজকের এক বিশেষ আলোচনা। CNN24 এর পক্ষ থেকে শহীদ শ্রদ্ধাঞ্জলি, এবং তাতে আমাদের অংশগ্রহণ হয়েছিল শহীদ স্মরণে দুই বিশিষ্ট শিক্ষাবিদ দীপক সেনগুপ্ত এবং পাপড়ি ভট্টাচার্য। দুই বিশিষ্ট শিক্ষাবিদের এবং বুদ্ধিজীবী দুজনেই, উনাদের কাছ থেকে আমরা আজকে শুনলাম কিভাবে আত্মমর্যাদা এবং আত্মবিশ্লেষণের মধ্যে দিয়ে একাদশ ভাষা শহীদের আত্মত্যাগকে ধরে এগিয়ে যেতে হবে এই প্রজন্ম। এবং আমাদের আগামীর অস্তিত্বের লড়াইয়ে কোনো ভাষিক সংঘাত নয়, সর্বস্তরের ভাষিক সমন্বয়ের উপরে গুরুত্ব দিয়েছেন দীপক বাবু এবং পাপড়ি ম্যাডাম। আমি অত্যন্ত গর্বের সাথে বলতে পারি যে আজকে আমাদের বাঙালি সমাজের যারা বুদ্ধিজীবী এবং শিক্ষাবিদরা রয়েছেন, তারা বাস্তবিকভাবেই সব ভাষার প্রতি শ্রদ্ধা এবং সমন্বয়ের উপরে গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছেন। আমরা বরাক উপত্যকা তাতে পিছিয়ে নেই। আসাম সাহিত্য সভার প্রতিনিধিদের আগমন নিঃসন্দেহে আমাদের বরাক ব্রহ্মপুত্র মিলনকে আরো জোরালো করে তুলবে। আমরা দুই ভাষিক জনগোষ্ঠীর মধ্যে আরো সমন্বয় তৈরি হবে, এবং নিঃসন্দেহে আগামী দিনে একাদশ শহীদের আত্মত্যাগকে নিয়ে আমরা বরাককে একটা সুন্দর বরাক ভূমি, আমরা আসামের অঙ্গরাজ্যের মধ্যে থেকে তার সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার প্রচেষ্টা এগিয়ে যাবে নবপ্রজন্ম। এই ছিল ওনাদের বক্তব্যের মূল বিষয়। আমরা ধন্যবাদ জানাবো আপনাদের দুজনকে আমাদের CNN24 এর আজকের শহীদ স্মরণে আলোচনায় অংশ নেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা আপনাকে ধন্যবাদ জানাই।